সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ভোর থেকে রাজধানীর সহ দেশের বিভিন্ন এলাকাতে বৃষ্টি হচ্ছে, বইছে ঝড়ো বাতাস। তবে ছুটির দিন হওয়ায় সকাল থেকে সড়কে যান চলাচল কম, জনদুর্ভোগও খুব একটা চোখে পড়েনি। এর মধ্যে যারা বের হয়েছেন তাদের পড়তে হয়েছে বিপাকে। আবহাওয়া অফিস জানিয়েছে আজ সারা দেশেই বৃষ্টি হতে পারে। এর মধ্যে সিলেট, ময়মনসিংহ সহ 4 বিভাগে হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় কক্সবাজারে 334 মিলিমিটার। টানা বৃষ্টিতে আবারও বাড়ছে সুরমা ও যমুনা নদীর পানি, প্লাবিত হচ্ছে নিচু এলাকা। পানি বাড়ায় সুনামগঞ্জের তাহিরপুর সুনামগঞ্জ সড়কের শক্তিয়ার খোলা অংশ তৃতীয়বারের মতো পানিতে তলিয়েছে। তাহিরপুরের বাদাঘাটের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। গত 3 দিন ধরে ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিতে সুরমা নদীর পানি বেড়ে বিশম্ভরপুর, তাহিরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলার অন্তত 2 লক্ষাধিক মানুষ আবারও পানিবন্দী হয়ে পড়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারীদের। গত 2 দফা বন্যায় সুনামগঞ্জের 22,000 কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 300 কিলোমিটার সড়ক নষ্ট হয়েছে। জামালপুরে পানিবন্দী 6 উপজেলার প্রায় 2.5 লাখ মানুষ। কক্সবাজারে ভারী বৃষ্টির কারণে একের পর এক পাহাড় ধসের ঘটনা ঘটছে। বৃহস্পতিবার 4টি পাহাড় ধসের ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। পাহাড় ধসের আশঙ্কায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। বৃহস্পতিবার কক্সবাজার শহরের অধিকাংশ জায়গায় পাহাড়ি ঢল ও বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে স্থানীয়রা ছাড়াও দুর্ভোগে পড়েন পর্যটকরা। অনেককেই সমুদ্র সৈকতে এসে কেবল হোটেল মোটেলেই আটকে থাকতে হচ্ছে। বন্যা ও আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে ঢাকা এবং সিলেট থেকে আমাদের সাথে আছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর মহাখালী থেকে আমাদের সাথে আছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার, সকাল থেকে কিন্তু মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এখন কি অবস্থা দেখছেন এবং আবহাওয়া অধিদপ্তর কি জানিয়েছে? আবহাওয়া অধিদপ্তর বলছে যে এই মৌসুমী বায়ুর প্রভাবে যে বৃষ্টি শুরু হয়েছে গতকাল মধ্যরাতের পর থেকে, সেই বৃষ্টি আগামী আরও কয়েকদিন চলমান থাকবে। এর মধ্যে উত্তর অঞ্চল সহ সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি বা পার্বত্য এলাকাগুলোতে ভূমিধসেরও শঙ্কা রয়েছে বলে আবহাওয়া অফিস সতর্ক করেছে। তারা বলছে যে পাহাড়ের উপরে কিংবা পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদেরকে সতর্ক থাকতে বা যারা বিপজ্জনক অবস্থায় আছে তাদেরকে সরে যেতেও অনুরোধ করেছে আবহাওয়া অফিস। পাশাপাশি আবহাওয়া অফিস বলছে যে আরও কয়েকদিন, অন্তত 3 দিন এই বৃষ্টির প্রবণতা সারা দেশেই পরিলক্ষিত থাকবে। বিশেষ করে উত্তর অঞ্চলে এই বৃষ্টি আরও কয়েকদিন, মানে অন্তত 5 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি আবহাওয়া অফিস বলছে যে এই 2-3 দিনের মধ্যে রাজধানী সহ রাজধানীর আশপাশ এলাকাগুলোতেই থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে বজ্র বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বা ঝোড়ো হাওয়ারও কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া অফিস বলছে সাধারণত জুন জুলাই মানে বর্ষা মৌসুমে মৌসুমী বায়ুর প্রভাবে এ ধরনের বৃষ্টি হয়ে থাকে। তো সেই মৌসুমী বায়ুর প্রভাবেই মূলত এই বৃষ্টি। তবে উত্তর অঞ্চলে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে যে পাহাড়ে এই নদ নদীগুলোর পানি বেড়ে যেতে এবং এই ঢালে বেষ্টিত যেসব এলাকা আছে সেখানে আবারও হালকা বন্যার সম্ভাবনা আছে, মানে দেখা দিতে পারে বলে আবহাওয়া অফিস জানাচ্ছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে যে এই বৃষ্টি আজকে সারাদিন রাজধানী সহ সারা দেশেই বিদ্যমান থাকবে। 2 দিন পর থেকে আস্তে আস্তে প্রবণতা কমে আসবে। এই বৃষ্টির প্রভাবে কিন্তু আমরা রাজধানীতে সকাল থেকেই দেখছি যে গাড়ি ঘোড়ার চাপ কম, ইভেন মানে সড়কে মানে মানুষের সংখ্যাও কম। যদিও আজকে ছুটির দিন, রাজধানীতে স্বাভাবিকভাবেই গাড়ি ঘোড়ার চাপ কম থাকে, তারপরেও বৃষ্টির কারণে কিন্তু অন্যান্য পেশাজীবী মানুষ যারা দিন হতেই যারা বের হয় তারা কিন্তু বের হতে পারেনি।
বা যাত্রীরা জানাচ্ছিলেন যে তাদের ভোগান্তির কথা। চালকরা বলছেন যে বৃষ্টির কারণে মানুষ বের হতে পারেনি, ফলে তারা যাত্রী পাচ্ছেন না। সিএনজি কিংবা বাসের চালকদের সাথে কথা বলে আমরা এমনটাই জেনেছি। পাশাপাশি যারা ভ্রাম্যমাণ ব্যবসা করেন তারা অনেকেই বের হয়েছেন, কিন্তু তারা বৃষ্টির কারণে কোনো একটি জায়গায় আশ্রয় নিয়ে দাঁড়িয়ে আছেন। তারা বলছেন যে তারা তাদের ব্যবসায় মানে বৃষ্টির কারণে সকালবেলা যে একটা জনসমাগম থাকে, একটা ক্রেতা সমাগম ঘটে, সেটি তারা পাচ্ছেন না। ফলে আজকে তারা শঙ্কার মধ্যে আছেন যে সারাদিনে যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে তারা হয়তো ক্ষতিগ্রস্ত হবেন বা ক্ষতির মুখে পড়তে পারেন। এই এই বৃষ্টি কয়েকদিন গরমের পরে নগরবাসীর কাছে যেমন স্বস্তির, তেমনি কিছু শ্রেণী বা পেশাজীবী মানুষের কাছে কিন্তু এই বৃষ্টি বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের আর্থিক বা রুটি রুজির জায়গায়ও প্রভাব বিস্তার করছে বলে তারা জানাচ্ছিলেন। আপনি আমাদের সাথে থাকুন। সিলেট থেকে আমাদের সাথে আছেন সহকর্মী রানা মজুমদার। রানা, আমরা রাজধানী ঢাকার কথা শুনছিলাম, বৃষ্টিতে সকাল থেকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। সিলেটের অবস্থা জানাবেন, এবং সিলেটে কিন্তু আগামী কয়েকদিন সিলেট সহ আরও 4 বিভাগে কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে, সেখানকার পরিস্থিতি কি? দেখুন, গতকাল মধ্যরাত থেকে কিন্তু সিলেটে মাঝারি কিংবা হালকা বৃষ্টিপাত শুরু হয়, এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু সিলেটে বৃষ্টিপাত হচ্ছে। তো সিলেট আবহাওয়া অফিস থেকে যদিও আমরা বৃষ্টিপাতের পরিমাণটি এখনো জানতে পারিনি, তবে এতে এই যে বৃষ্টিটা শুরু হলো, এই বৃষ্টির কারণে কিন্তু নগরবাসী কিংবা যারা বন্যা কবলিত মানুষ হয়েছেন তাদের মধ্যে নতুন করে একটি আশঙ্কা দেখা দিয়েছে যে হয়তো আবার বন্যা পরিস্থিতি কিন্তু অবনতি হতে পারে। তবে আপনি জানেন যে বিগত কয়েকদিন সিলেটে ভারী বৃষ্টিপাতের পরিমাণ কমে আসার কারণে, পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পরিমাণ কমে যাওয়ার কারণে কিন্তু সিলেটের বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে যাচ্ছিল। এবং পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা যে সর্বশেষ যে তথ্যটি পেয়েছি সেটি হলো সুরমা নদীর পানি একটি পয়েন্টে এবং কুশিয়ারা নদীর পানি 2টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আসলে বলা যাচ্ছে, এবং অন্যান্য যে নদ নদীর পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আসলে কিন্তু সিলেটে বন্যা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে ছিল। এবং জেলা প্রশাসন যে তথ্যটি আমাদেরকে জানিয়েছে যে বিগত দিনগুলোর তুলনায় কিন্তু প্রতিদিনই দেখা যাচ্ছে যে বন্যা কবলিত মানুষের সংখ্যাটাও কিন্তু হ্রাস পাচ্ছে। এবং জেলা প্রশাসন সর্বশেষ আমাদেরকে যে তথ্যটি জানিয়েছে সেটি হলো এখন পর্যন্ত সিলেটের 13টি উপজেলায় 5 লাখের মতো মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন। পাশাপাশি 200টিরও বেশি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত 9,000-এরও বেশি মানুষ কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে রয়েছেন। এবং আপনি জানেন যে এই যে বন্যা পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু সিলেটে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। তো যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু একটি আসলে ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে যদি এ ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকে। কেননা গত 9 তারিখ যখন সিলেটে প্রথম এইচএসসি পরীক্ষাটি শুরু হয় তখন আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন পানিবন্দী এলাকা থেকে কিন্তু পরীক্ষার্থীরা তারা নৌকা যোগে কিংবা সিএনজি চালিত অটোরিকশায় চড়ে কিংবা অনেক ক্ষেত্রে হেঁটে তারা কিন্তু পরীক্ষার কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন। তো নতুন করে যদি আবার বন্যা পরিস্থিতির অবনতি হয় তাহলে কিন্তু তাদের জন্য পরীক্ষার হলে উপস্থিত হওয়াটা অনেকটাই দুরূহ হয়ে যাবে। আমরা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছিলেন যে প্রথম দিনে আসলে পরীক্ষার্থীদের যে উপস্থিতি যে পরিমাণ হয় সেটা কিন্তু এবার সিলেটে হয়নি, এবং অনেক সংখ্যক পরীক্ষার্থী কিন্তু এবার অনুপস্থিত ছিলেন প্রথম দিনের পরীক্ষায়। তো এই যে আসলে বন্যা পরিস্থিতি কিংবা যদি আবহাওয়ার বৈরী পরিবেশ যদি অব্যাহত থাকে তাহলে এর প্রভাব কিন্তু এই যে আসলে পরীক্ষার্থীদের যে উপস্থিতি সংখ্যা সেটির উপর একটি পড়বে। পাশাপাশি আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। 13টি উপজেলা প্রশাসন থেকে আমাদেরকে যে বিষয়টি জানানো হয়েছে যে যদি বন্যা পরিস্থিতির অবনতি হয় তাহলে বন্যার্ত যারা রয়েছেন কিংবা আশ্রয়কেন্দ্রে যারা রয়েছেন তাদেরকে পর্যাপ্ত ত্রাণ সহায়তা দেওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে সরকারের পক্ষ থেকে কিংবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। সবকিছু মিলিয়ে সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। অবৈধ সম্পদ অর্জনের দায়ে অভিযুক্ত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান দেশে আছেন নাকি বিদেশে পালিয়েছেন এ নিয়ে আছে নানা গুঞ্জন। তবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের 2 সপ্তাহের অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে দেশে আছেন মতিউর। ঢাকা, চট্টগ্রাম সহ নানা জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন তিনি, অবস্থান বদল করছেন ঘন ঘন। আইনজীবীদের মতে মতিউরের এই আত্মগোপন তার অবৈধ সম্পদ অনুসন্ধানে
কোনো বাধা হবে না। হঠাৎ করে দেখি এক ছেলে এক ছাগল নিয়ে। মতিউর রহমান দেশে আছেন নাকি নেই এ নিয়ে জলঘোলা কম হয়নি। গণমাধ্যমেও ফলাও করে সংবাদ প্রকাশ হয়েছে চুল নাড়া করে দেশ ছেড়েছেন মতিউর, যদিও তার দেশ ছাড়ার বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। মতিউরের আত্মগোপন, সহকর্মীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন বা অফিসে যোগদান না করা নিয়ে দেশ ছাড়ার গুঞ্জন বাস্তবে রূপ নিচ্ছিল। দুদকের আইনজীবীরাও পরিষ্কার না তার অবস্থানের বিষয়ে। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র ও তার মোবাইলের লাইভ লোকেশন থেকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিশ্চিত হয়েছে দেশেই আছেন মতিউর। মতিউরের ব্যবহার করা 3টি মোবাইল নম্বরের অবস্থান বিশ্লেষণে দেখা যায় তার ব্যবহার করা গ্রামীণফোন নম্বরটি গত 26 জুন থেকে বন্ধ। সেটির সবশেষ অবস্থান ছিল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়। এছাড়া তার রবি নম্বরটির সবশেষ অবস্থান ছিল 4 জুলাই চট্টগ্রামের বাকলিয়ায়। সেদিন থেকেও বন্ধ ওই নম্বরটি। এছাড়া তার ব্যবহার করা বাংলালিংক নম্বরটির সবশেষ অবস্থান ছিল গত 6 জুলাই বসুন্ধরা আবাসিক এলাকায়। সেদিন থেকে বন্ধ ওই নম্বরটিও। মতিউর লাপাত্তা হলেও তার অবৈধ সম্পদের অনুসন্ধান চলছে। পাশাপাশি অবৈধ সম্পদ ক্রোক করার আদেশও দিয়েছেন আদালত। আমাদের আইনে আছে যে উনি যদি সহযোগিতা না করেন সেটার বিরুদ্ধে আরেকটি মামলা হবে, এবং এটি তার অবস্থান লুকানো থাকা অবস্থাতেই, উনি পলাতক থাকা অবস্থায় তার বিচার কার্য চালানোর মতন আইন রয়েছে, সেই হিসাবেই চলবে। মতিউর অবৈধ সম্পদ অর্জনে করেছেন একের পর এক কারসাজি, তা প্রমাণিত। এখন প্রশ্ন হলো, তিনি সত্যিই কি নিজেকে আড়াল করেছেন নাকি তাকে কেউ আড়াল করে রেখেছেন? দুর্নীতি দমন কমিশনেও তার বিরুদ্ধে অন্তত 4 দফা অভিযোগ ছিল, সেক্ষেত্রে কোনো অগ্রগতি হয় নাই। অর্থাৎ তাকে সুরক্ষা দেওয়ার মতো কিন্তু ক্ষমতার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে। এই একই মহল তাকে সুরক্ষা দিচ্ছেন কিনা সেই প্রশ্নটা ওঠাটা খুবই স্বাভাবিক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, মতিউরের অবৈধ সম্পত্তি অর্জনের ব্যাপারে এ পর্যন্ত মামলা না হয় তাকে গ্রেপ্তারের সুযোগ নেই। নাজমুল সাইদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের মিরপুরের 4টি ফ্ল্যাট ও 24 একর জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া 116 ব্যাংক হিসেবে 13.5 কোটি টাকা এবং শেয়ার বাজারের 23টি বিও অ্যাকাউন্ট ফ্রিজের আদেশও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের আবেদনে মতিউর রহমানের দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ করা হয়। এতে বলা হয়, মতিউর রহমান ও তার পরিবারের সদস্যরা তাদের মালিকানাধীন স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। তারা যাতে সম্পত্তি বিক্রি বা হস্তান্তর না করতে পারে সেজন্য সম্পত্তি ক্রোক প্রয়োজন বলেও উল্লেখ করা হয় দুদকের আবেদনে। এর আগে গত 4 জুলাই মতিউর রহমান ও তার পরিবারের 4টি ফ্ল্যাট ও 866% জমি ক্রোকের আদেশ দিয়েছিল আদালত। লেনদেনের সাথে সংশ্লিষ্ট যে 116টা ব্যাংক হিসেবে আমরা পেয়েছি, তার ভিতরে যে স্থিতি আছে এই নিয়ে এবং বিও অ্যাকাউন্টগুলির আমরা ফ্রিজ এবং ক্রোক করার জন্য বিজ্ঞ আদালতে আবেদন করেছি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শোনার পর এটা মঞ্জুরযোগ্য মনে হওয়াতে উনি এটা মঞ্জুর করেছেন। সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের মূল অংশ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, সরকার চাইলে কোটা বাড়াতে বা কমাতে পারে। কোটা পূরণ না হলে সাধারণ মেধা তালিকা থেকে নিয়োগ দেয়া যাবে। বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের কোর্ট বেঞ্চের রায়ের মূল অংশ বৃহস্পতিবার বিকেলে প্রকাশ করা হয়। কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায় পাওয়ার 3 মাসের মধ্যে সরকারি চাকরিতে নবম গ্রেড বা প্রথম শ্রেণী ও দশম থেকে ত্রয়োদশ গ্রেড বা দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করতে নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্ট কোটা বাতিল করে সরকারের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায়ে বলেছে, মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি নাতনিদের জন্য 30% কোটা পুনর্বহাল করতে হবে। একই সঙ্গে সরকারি চাকরিতে 10% নারী, 10% জেলা, 5% ক্ষুদ্র নিগোষ্ঠী এবং 1% প্রতিবন্ধী কোটা পদ্ধতি রাখার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের রায়ে। মুক্তিযোদ্ধা এবং জেলা কোটা, তারপরে নারী কোটা সহ যারা ট্রাইবাল তাদের কোটাও থাকবে। তবে এই জাজমেন্ট কোনোভাবে প্রভাবিত করবে না সরকারকে
বা রেসপন্ডেন্টকে আমাদেরকে একটা ডাইরেকশন দিয়েছেন যে যদি সরকার মনে করে এই কোটা পরিবর্তন বা বৃদ্ধি বা কমাতে চায় সেটাও করতে পারবেন। কোটা সংস্কারে সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন পাশ করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। আজ বিকেলে সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দিয়েছেন তারা। এর আগে বৃহস্পতিবার বিকেলে কোটা সংস্কারের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া গুরুত্বপূর্ণ আরও কিছু সড়কে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেন তারা। ঘোষণা অনুযায়ী বিকেল 5টার দিকে পুলিশের ব্যারিকেড পেরিয়ে শাহবাগের দিকে এগিয়ে যায় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের একটি অংশ বিএসএমএমইউর ফটকের সামনেও অবস্থান নেয়। এ সময় আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বারবার মাইকিং করে পুলিশ। দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে উত্তেজনা চললেও তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারা এখন পর্যন্ত শান্ত আছে, তো আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আশা করছি খুব তাড়াতাড়ি তারা রাস্তা থেকে ফিরে যাবে। কোটা সংস্কারে নির্বাহী বিভাগের স্পষ্ট ঘোষণা ছাড়া আন্দোলন থেকে না সরার ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরিপত্র খেলা, কানাকে হাইকোর্ট দেখানোর যে খেলা, এই খেলায় শিক্ষার্থীরা থাকতে চায় না। বর্তমানে যে আন্দোলনটা চলছে সেটা এক দফা দাবিতে, কারণ আমরা চাই এই যে চলমান কোটা ব্যবস্থা আছে এটা একটা স্থায়ী সমাধান। শাহবাগ ছাড়াও বিকেল 3টার পর রাজধানীর ফার্মগেট, পল্টন সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করে রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আগারগাঁও এলাকায় অবস্থান নেয় কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 7টা পর্যন্ত অবস্থান করে কোটা সংস্কারের দাবি জানান তারা। মুক্তিযুদ্ধ কোটা, প্রতিবন্ধী কোটা কিংবা আরও যেগুলো কোটা আছে সবগুলো একটা সীমিত পর্যায়ে নিয়ে এসে সবার জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে আমাদের মূলত দাবি। কোটা আন্দোলনের সংস্কার হয়ে ন্যূনতম পর্যায়ে কমপক্ষে সেটা যৌক্তিকভাবে সমাধান করে 5% যেন আনা হয়। রাত 9টায় শাহবাগে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা। সংসদে আইন পাশের মাধ্যমে কোটার যৌক্তিক সংস্কারের দাবি জানান তারা। এখনো সময় আছে, কোনো ধরনের টালবাহানা না করে সুস্পষ্ট বক্তব্য এবং দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। জরুরি অধিবেশন ডেকে সংসদে কোটার আইন পাশ করতে হবে। গত 5 জুন সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালে হাইকোর্টের পর আন্দোলনে নামে শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা। যদিও বুধবার হাইকোর্টের ওই রায়ে 1 মাসের স্থগিতাবস্থা দেয় আপিল বিভাগ। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর শনির আখড়ায় মাহবুব আলম নামে এক ব্যক্তিকে ফোনে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 10:15টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত স্বজনরা জানায় কোমল পানীয় কোম্পানির স্থানীয় এক ডিলারের অধীনে কাজ করতেন তিনি। গত 1 মাস আগে তাকে চাকরিচ্যুত করা হয়। আগের কোম্পানির মালিক মাহবুবের কাছে টাকা পাওনা ছিলেন। সেই অর্থের জন্য ঘটনার দিন বহুবার তাকে ফোন দিচ্ছিলেন তারা। পরে রাতে ফোনে তাকে শনির আখড়া পাটের বাগ শিয়া মসজিদের পাশের একটি গলিতে ডেকে নিলে রাত 10টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। স্বজনদের দাবি পাওনা টাকা নিয়ে বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত করছে কদমতলী থানা পুলিশ। আব্বুরে দেখতে দিতেছে না। আমার সম্পূর্ণ সন্দেহ হচ্ছে যে আব্বু যেই কোম্পানিতে কাজ করতো সেই কোম্পানির উপরে, কারণ ওখান থেকে আর কি আব্বুর কিছু ওরা ওই কোম্পানি আব্বুর কাছ থেকে কিছু টাকা পাওনা ছিল, তো এই টাকার জন্য প্রায় প্রচুর পরিমাণে প্রেশার দিয়েছে আব্বুর উপরে। তো আব্বুর মুখ দেখা অনেকেই উনারে টাকা দিছে, আব্বুর থেকে এই সুবিধাটা নিয়ে কয়েকদিন পরপরই 3 মাস 4 মাসের জন্য আব্বুর চাকরি থেকে বাদ করে দেয়। লক্ষ্মীপুরে জোড়া খুনের মামলায় 14 মাস পর 32 জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দিয়েছে পুলিশ। তবে আসামিদের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে স্বজনদের। প্রধান অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জিহাদি গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ তারা। 2023 সালের 25 এপ্রিল রাতে সন্ত্রাসীদের গুলিতে মারা যান জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাল নোমান এবং ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম। পরদিন নিহত নোমানের ভাই 18 জনের নাম উল্লেখ সহ মোট 33 জনকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার 1.5 বছর পার হলেও প্রধান আসামি আবুল কাশেম জিহাদি এখনও ধরাছোঁয়ার বাইরে। বেশিরভাগ আসামি আছেন জামিনে। আবুল কাশেম জিহাদিকে দোষারোপ করে এসেছি, যেহেতু তার নির্বাচনটা কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্রিকে নোমানের সাথে তার বিরোধ, এবং নোমানকে সে প্রকাশ্যেই হত্যা করবে বলে বিভিন্ন জায়গায় অপপ্রচার ছাড়িয়েছে। মামলা যারা ধরা গেছে জামিনে আসছে, তারা আসার পর থেকে আবার সংঘবদ্ধ। এখন আমার জীবনের লাইফ রিস্ক।
আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ নুরুল হুদা পাটোয়ারি দাবি করেন, মূল আসামিদের অন্তরালে রেখে অভিযোগপত্র জমা দেওয়া হয়। মামলার অধিকতর তদন্তের দাবিও জানান তিনি। যেভাবে তদন্ত করে গণভাবে অভিযুক্ত করেছে, এতে আমার সন্দেহ হয় সঠিক তথ্যটা তদন্তকারী কর্মকর্তা উদ্ঘাটন করতে পারে নাই। যদি সে উদ্ঘাটন করতে পারত তাহলে এতজনের বিরুদ্ধে সিএস দেওয়ার প্রয়োজনীয়তা ছিল না। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, অভিযুক্ত ৩২ জনের অনেকেই হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। অভিযোগপত্র গ্রহণের পরে বিচার আমলেই, সাক্ষী প্রমাণ আমলেই যথাযথ বিচার ব্যবস্থা গ্রহণ করা হবে। হত্যায় জড়িত থাকার অভিযোগে ৩২ আসামিকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাদিক এগ্রোর ব্রাহ্মা জাতের গরু কোথায়, এই প্রশ্নের উত্তর নেই কারো কাছে। জানা গেছে রাজধানীর আশপাশের 3টি খামারে কিছুদিনের জন্য রাখা হয়েছিল গরুগুলো। এর মধ্যে 6টি জব্দ করেছে দুদক, বাকিগুলোর খোঁজ করছে তদন্ত দল। গত 27 জুন মোহাম্মদপুরের সাদিক এগ্রোতে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এরপর রাজস্ব ফাঁকি সহ নানা অনিয়মের অভিযোগ ওঠে ফার্মটির বিরুদ্ধে। নতুন করে সমালোচনা শুরু হয় নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু আমদানি নিয়ে। সরকারি তথ্যমতে জব্দ করা 18টি ব্রাহ্মা গরু থেকে 15টি বিক্রি করে দেয় প্রাণী সম্পদ অধিদপ্তর। নানা উপায়ে সেগুলো ঘুরিয়ে ফিরে আবারও আসে সাদিক এগ্রোর হাতেই। সেই 15টি গরু থেকে 2টি বিক্রি হয়েছে 2.5 কোটি টাকায়। দুদক জব্দ করেছে আরও 6টি। এখন প্রশ্ন উঠেছে, বাকি 7টি ব্রাহ্মা গরু কোথায়? বাকিগুলো কোথায় আছে আমি জানি না। আল্লাহর কসম দিয়ে বলছে আমি জানি না। আমি কি বলতাম আপনাকে বলেন? সে কি করছে, একটা প্রতারক কি করতে পারে আমি জানি না। তো সেটা আমাকে বলি করছে নাকি? অনুসন্ধানে জানা গেছে অন্তত 3টি ফার্মে বিভিন্ন সময়ের জন্য রাখা হয় গরুগুলো। বসিলার রিভারাইন ফার্মে ছিল গরুগুলো, তবে এ ফার্মে কাউকেই খুঁজে পাওয়া যায়নি। মোহাম্মদপুরে সিটি কর্পোরেশনের উচ্ছেদের পর কেরানীগঞ্জের আটিবাজারের এএসসি এগ্রোতে রাখা হয় ব্রাহ্মা সহ অন্যান্য জাতের কয়েকটি গরু। নরসিংদীর দিকে নেওয়ার কথা মনে হয় না, হতে পারে যেতে পারে, কেন যেহেতু গরু যখন রাখছে কোথাও কয়টা আনছিল আমাদের এখানে বাহামা অঞ্চল একটাই বড়টা। সাভারের ভাতুরকায় সাদিক এগ্রোর আরেকটি ফার্ম, সেখানেও মেলেনি ব্রাহ্মা গরু। ব্রাহ্মা জাতের 7টি গরু এখন কোথায় সে তথ্য জানেন শুধুই সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন। যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মোবাইল ফোন বিক্রিতে বিপুল ছাড়ের লোভ দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ। ফেসবুক পেজে ভিডিও পোস্ট করে প্রতারণার জাল বিছানো হচ্ছে। আস্থা অর্জনে ব্যবহার করা হয় অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের নকল ভিডিও। এতে বিপাকে পড়ছেন কন্টেন্ট ক্রিয়েটররা। পুলিশ বলছে নজরদারির পরও এই প্রতারণা থামানো যাচ্ছে না। একটি পেজ বন্ধ করলে তৈরি হয় কয়েকটি। 20,000 টাকার বেশি দামের মোবাইল মিলছে মাত্র 3 থেকে 4 হাজারে। ফেসবুক স্ক্রল করলে প্রায় এমন বিজ্ঞাপন আসে, এমনকি ফ্ল্যাগশিপ ফোনও অফার করা হয় নামমাত্র দামে। বেশিরভাগ ভিডিওতে একই বিক্রেতার ছবি দেখা যায়, তবে ভিন্ন ভিন্ন পেজে দেয়া হয় বিজ্ঞাপন। যোগাযোগের জন্য দেয়া হয় মোবাইল নম্বরও আলাদা। এমন পোস্টে ভিউ লাখ লাখ, শেয়ারও শত শত। ভুয়া আইডি থেকে কমেন্ট করে অনেকে মোবাইল পাওয়ার দাবিও করেন। ক্রেতা সেজে ফোন দিলে বলা হয় ডেলিভারি চার্জ বাবদ দিতে হবে অগ্রিম 500 টাকার বেশি। এটা ইন্ডিয়া থেকে নিয়ে আসা অর্ডার করতে 510 টাকা দিতে হবে। সাইফুল ইসলাম নামে এক ভুক্তভোগী ব্যক্তি জানান, ডেলিভারি চার্জ বাবদ টাকা পাঠানোর পর নানা অজুহাতে আরো টাকা চাওয়া হয়। টাকা দিলাম 500 টাকা, 510 টাকা। তারপরে বলতেছে যে কি ওই অর্ডার হয়েছে, এখন মালটা আসছে। আসার পরে বলতেছে যে কি নাকি একটা পিনকোড লাগে, পিনকোডের টাকাগুলো দিলে পরে সব টাকা দেওয়া লাগবে। যে পিন নাম্বারটা আসতে হলে সব টাকা দেওয়া লাগবে। এমন প্রতারণায় মানুষের আস্থা অর্জনের জন্য জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও ব্যবহার করা হয়। এতে বিপাকে পড়েন তারা। উনি যেহেতু এই প্রোডাক্ট নিয়ে কথা বলছে, ওকে ফাইন আমি কিনে নেই, তারা এটা জাজ করে না বা চিন্তাও করে না যে এই ভিডিওটা আমি কোন প্ল্যাটফর্ম থেকে দেখছি। আদৌ কি আমি স্যামজন থেকে দেখছি বা স্যাম ভাইয়ার ফেসবুক পেজ থেকে দেখছি, নাকি আমি তার অফিসিয়াল সাইটগুলো থেকে দেখছি। পুলিশ বলছে নজরদারি চললেও বিপুল সংখ্যক পেজের কারণে এসব প্রতারণা বন্ধ করা যাচ্ছে না।
প্রতারকরাও অনেক স্মার্ট, অনেক সময় এদের ফোন নাম্বারগুলি হয়তো ওপেন থাকে না, তখন এইগুলিকে যেগুলি আইডেন্টিফাই করা সম্ভব হয় না। আপনারা জানেন যে আইনে বিটিআরসিকে ক্ষমতা দেওয়া আছে যে কোনো কন্টেন্ট ব্লক করার। আমরা বিটিআরসিকে রিপোর্ট করি, বিটিআরসি আবার কনসার্ন যে সার্ভিস প্রোভাইডার আছে তাদেরকে রিপোর্ট করে ওই পেজ বা ওই পোস্টগুলি বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করে। এসব প্রতারণা ঠেকাতে সচেতনতা জরুরি বলে জানান আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় বৃক্ষ মেলায় স্টল বরাদ্দের নামে অনিয়মের অভিযোগ উঠেছে। একটি চক্র মোটা অঙ্কের টাকার বাণিজ্য করেছে বলে প্রমাণও মিলেছে। সরকার নির্ধারিত ব্যাংক ড্রাফটের বাইরে চাঁদা বকশিশ নেওয়া হয়েছে লাখ লাখ টাকা, এমন অভিযোগ খোদ নার্সারি মালিক সমিতির। এ বিষয়ে বন অধিদপ্তরে অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি। জাতীয় বৃক্ষ মেলা শেষ হতে বাকি একদিন, অথচ গ্রিনল্যান্ড নার্সারির স্বত্বাধিকারী হারুন প্রতি স্টল থেকে চাঁদা তুলছেন। বকশিসের নামে স্টল প্রতি নেওয়া হচ্ছে 1500 টাকা। এর আগেও কোরবানি ঈদেও প্রতি স্টল থেকে এক দফা চাঁদা নেওয়া হয়। যে নার্সারি ম্যান সোসাইটি যেটা, সেখান থেকে আসছিল আমাদের কাছে চাঁদা নেওয়ার জন্য 1500 টাকা। বিএনএস সমিতি এটার এখানে যিনি কর্মকাণ্ডে বেশি জড়িত আছেন তিনি হচ্ছেন ইব্রাহিম ভাই। সবাইকে উপঢৌকন বলবো না, যেটা হচ্ছে গিফট দেওয়ার নামে চাঁদা তুলছেন। জাতীয় বৃক্ষ মেলায় 120টি স্টল রয়েছে। এক মাস ধরে চলা মেলায় স্টল বরাদ্দের জন্য 10,000 টাকা ব্যাংক ড্রাফট করতে হয়। এরপরও পানি বাবদ অতিরিক্ত টাকা নেয় ঠিকাদার। এবার টাইলস ব্যবহারের নামে প্রতি স্টল থেকে নতুন করে 12,000 টাকা নেওয়া হয়। এভাবে মেলা থেকে 120টি স্টলের বিপরীতে 33,60,000 টাকা তোলা হয়। সেখানে সরকারি কোষাগারে যাচ্ছে 12 লাখ টাকা, বাকি 21,60,000 টাকার হিসাব নেই। ইট নিতে হয় ভাড়া, টাইলস করে কে বা কারা করে বা সেটা বন বিভাগ কে করে জানি না, ঠিকাদার টাকা উঠিয়ে নেয়। যে ইট একেবারে মানুষ ফেলে দেয়, পাইলিং করে বা ভরট পড়ে, এরকম 1000 ইটের বিল মাসে 7,000 টাকা ভাড়া। অভিযোগ আছে বরিশাল নার্সারির স্বত্বাধিকারী ইব্রাহিমের বিরুদ্ধে। তার অনুসারীরা প্রতি স্টল থেকে চাঁদা তোলেন, আবার তার কথাতেই মেলার স্টল বরাদ্দ দেয়া হয়। মানে বকশিসের নাম দিয়ে, এই কোরবানির নাম দিয়ে ভালো জায়গায় স্টল পাওয়া দেওয়ার কথা বললে, গাছ মূল্যায়ন করার সময়, নার্সারি মূল্যায়ন করার সময় এই বহুমুখী অবস্থায় বন বিভাগের সাথে যোগ সাজস করে এরা এই চাঁদাবাজি করে, এটা ওপেন সিক্রেট। এসব অভিযোগ অস্বীকার করেন বরিশাল নার্সারির স্বত্বাধিকারী। এটা হলো প্রতিহিংসামূলক, কারণ হলো এখানে স্টল বরাদ্দের, আমি বরিশাল নার্সারি, আমি একটা প্রথম স্থান অধিকারকারী, সেখানে আমি এটা বরাদ্দের সাথে আমাদের কোনো রিলেশন আছে কি? এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বন অধিদপ্তর তদন্ত করে। স্টলের সামনে আপনি দেখবেন যে টাইলস বসানো হয়েছে, এগুলো কিন্তু স্টল মালিক যারা আছে, নার্সারি মালিক যারা আছে, তারা নিজে থেকে করে। সেই ব্যবস্থাটি আমরা সরকারিভাবে করি না। যদি অভিযোগটি সত্য হয় তাহলে এর সাথে যারা জড়িত অবশ্যই আমরা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেব। এবছর মেলায় প্রায় 15 কোটি টাকা সহ 10 বছরে প্রায় 75 কোটি টাকার গাছ বিক্রি হয়েছে, যার বেশিরভাগই অনুমোদনহীন বিদেশি গাছ। এতে সরকারের বড় অঙ্কের রাজস্বের ফাঁকি হচ্ছে বলে দাবি নার্সারি মালিকদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত বছরের মতো ভিড় না থাকলেও চাঁপাইনবাবগঞ্জে দেশের বৃহত্তম কনসার্ট আম বাজারে চলছে পুরোদমে বেচাকেনা। তবে উৎপাদন কম হয় এবার দাম বেশ চড়া। বাগান মালিক ও ব্যবসায়ীরা বলছেন 15 বছরের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে আম। প্রতিদিন এ বাজারে বেচাকেনা হয় 25 থেকে 30 কোটি টাকার। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। এবার নিত্যপণ্যের বাজার নিয়ে জানাতে পাবনা ও বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে এই বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, বগুড়ার বাজারে আসলে গত সপ্তাহের সাথে যদি আমরা পার্থক্য তুলনা করি, সেক্ষেত্রে এ সপ্তাহে কোন পণ্যের দাম কমেছে আর কোনটির বেড়েছে, এটি যদি একটু আমাদেরকে জানাতেন।
আমি সবজি বাজারে এসে যেটা দেখেছি যে কোনো সবজির দাম কমেনি, বরং গত সপ্তাহের তুলনায় সবগুলো সবজির দাম বেড়েছে, কোনোটা 30 থেকে 50 টাকা পর্যন্ত প্রতি কেজিতে। তবে আলুর দামে কিছুটা কম আমরা লক্ষ্য করেছি, যে কেজিতে 5 টাকার মতো বেড়েছে। বিশেষ করে যেটি একেবারে সাধারণ ভোক্তাদের আলু, সেই আলুতে দেখা গেছে যে গত সপ্তাহে 65 ছিল, সেটি এখন জাত এবং মান বাদে 70 টাকার মতো। এর বাইরে যতগুলো সবজি আমি বাজারে দেখতে পেয়েছি, বেগুন, পটল, সবগুলো সবজিরই দাম বেড়েছে। আমি যে দোকানটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই দোকানের যিনি বিক্রেতা রয়েছেন তার সাথে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বেগুনের বেড়েছে প্রায় 50 টাকার মতো দাম। এর পাশাপাশি অন্যান্য দোকানগুলোতে খবর করে দেখেছি, আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি যে 40 টাকার নিচে কোনো দোকানেই বেগুনের দাম বাড়েনি, বৃদ্ধি পেয়েছে। প্রত্যেকটি দোকানে 40 টাকার মতো কেজিতে বৃদ্ধি পেয়েছে। কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে 20 টাকার মতো। আর পটল, যেটি একেবারেই বলা যায় যে সবার প্রতিদিনের সবজি, সেই পটলেও দাম বেড়েছে অনেক টাকা, প্রায় এখন 20 টাকার মতো কেজিতে বেড়েছে। সব মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি সবজির দামই এখন সাধারণ ক্রেতাদের বাইরে। আর সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে পেঁয়াজের দাম, যেটি গত সপ্তাহে ছিল 190 থেকে 100 টাকার মতো, সেটি এখন মান এবং জাত ভেদে বা আকার ভেদে বলতে পারেন, সেটি এখন 30 থেকে 40 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে। একটু আগে আমি একজন বিক্রেতার সাথে কথা বলেছি, তিনি যেটি বলেছেন যে গত সপ্তাহে 100 টাকা কেজি যে পেঁয়াজ তিনি বিক্রি করেছেন, আজকে সেই একই পেঁয়াজ বিক্রি করছেন তিনি 120 টাকা কেজি। এর কারণ হিসেবে আমরা জানতে চেয়েছিলাম বিক্রেতাদের কাছে যে এরকম পার্থক্যর কারণ কি। তারা যেটি বলছেন, যেটি শুকনো সবজির কথা বলা হচ্ছে, শুকনা মশলার কথা বলা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে একটা সিন্ডিকেশন আছে, বিশেষ করে পেঁয়াজ, রসুন, আদা এগুলোর ক্ষেত্রে। আর সবজি যেটা একেবারেই কাঁচা প্রতিদিনের সবজি, সেই সবজির ক্ষেত্রে বলা হচ্ছে যে বৃষ্টি খুব বেশি মূল্য বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে। সব মিলে এই সপ্তাহের তুলনায় যদি আমরা গত সপ্তাহের বাজার দর দেখি, তাহলে গড়ে সব ধরনের সবজিতে দাম বেড়েছে 30 টাকার মতো। একেবারেই বলা যায় যেটি সাধারণ মানুষের সবজি, সেগুলো বিশেষ করে কলার কথা বলছি, কাঁচা কলা, সেটিরও দাম এখন সাধারণ ক্রেতার নাগালের বাইরে চলে গেছে। হাসিবুর রহমান, আপনি সাথেই থাকুন। আমরা একটু পাবনাতে যেতে চাই, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম, আপনি যে বাজারে আছেন সেখানে নিত্যপণ্যের দাম আজকে কেমন দেখছেন? আর পেঁয়াজ এবং কাঁচামরিচ, যেগুলির দাম আমরা গত কয়েকদিন যাবত দেখছি যে ওঠানামা করছে, এবং কাঁচামরিচের দাম বেশ চড়া, আজকের চিত্র কি দেখছেন আপনি? আমরা সকালে কিন্তু এসে বাজারে দেখতে পেয়েছি যে পাবনার অন্যতম একটি বড় বাজার, যেখানে পেঁয়াজ, কাঁচা মরিচ সহ সবজি কিন্তু ব্যাপক সবজির আমদানি হয়, এমনই একটি বাজারে কিন্তু আমরা এসে দেখতে পেয়েছি যে এখানে আজকে কাঁচা মরিচ কিন্তু বিক্রি হয়েছে 240 টাকা কেজি দরে। কিন্তু গত 3 দিন আগেও আমরা দেখতে পেয়েছিলাম যে এই কাঁচামরিচ কিন্তু 200 টাকা কেজি বিক্রি হয়েছে। সবচেয়ে অবাক বিষয় হচ্ছে যে উৎপাদনের জেলা কিন্তু পাবনা পেঁয়াজ উৎপাদনের জেলা, আর এই উৎপাদনের জেলাতে কিন্তু পেঁয়াজের দাম কিন্তু প্রতিনিয়তই বেড়েই চলেছে। আজকে আমি যে বাজারে হাজিরহাটে অবস্থান করছি, এখানে কিন্তু পেঁয়াজের অন্যতম একটি বড় আড়ত এখানে রয়েছে। এখানে কিন্তু পেঁয়াজ প্রতি কেজি আজকে খুচরা বাজারে যেমন আমরা দেখি 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি পাইকারি বাজারে কিন্তু বিক্রি হচ্ছে প্রতি মন পেঁয়াজ বিক্রি হচ্ছে 3800 টাকা থেকে 4200 টাকা মূল দরে। অর্থাৎ এই পেঁয়াজটাই গত 15 দিন আগেও কিন্তু খুচরা বাজারে আমরা 60 টাকা 70 টাকা কেজি দরে কিন্তু দেখতে পেয়েছি। এখন এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে জানতে চেয়েছিলাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপরে। তিনি বলছেন যে 7,78,000 টন কিন্তু এই জেলায় পেঁয়াজ উৎপাদন হয়েছিল, এর থেকে প্রায় 18,000 টন বেশি কিন্তু পেঁয়াজ উৎপাদন হয়েছে। তারপরেও কিন্তু পেঁয়াজের ঘাটতি রয়েছে বলে যে আড়তদার রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে সুজানগর সাথিয়া যে বড় সব কৃষকের তাতালে কিন্তু পর্যাপ্ত পেঁয়াজ আছে, কিন্তু আমদানি করা পেঁয়াজের বাজারে না থাকে তারা অল্প অল্প করে কিন্তু এই কৃষকরা হাটে আনছেন, যে কারণে পেঁয়াজের আসলে বাজারে সংকট দেখা দিয়েছে, সেই কারণে কিন্তু দাম বাড়ছে, এমনটি কিন্তু তারা আমাদেরকে বলছেন। আর আরেকটি বিষয় হচ্ছে পেঁয়াজের অন্যতম এই হাজিরহাটের ব্যবসায়ী বলছেন যে বৃষ্টির কারণে হাটে পেঁয়াজের আমদানি কিন্তু কম হচ্ছে। এর পাশাপাশি মোবাইল ফোনে তারা একটি কথা বলছেন যে মোবাইল ফোনে ঢাকার সিন্ডিকেট ব্যবসায়ীরা হাটে পেঁয়াজের দাম নির্ধারণ করেন,
সেই কারণে আসলে ঢাকার বড় বড় ব্যবসায়ীরা পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করার কারণেই কিন্তু এই পেঁয়াজের দাম ওঠানামা করছে, এমনটি কিন্তু আমাদের তারা বলছেন। এই ছিল আমার কাছে আসলে বাজার দরের সর্বশেষ। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে বগুড়া এবং পাবনা থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। রোগীর অস্ত্রোপচারের জন্য যন্ত্র আনতে টাকা দাবির অভিযোগ উঠেছে ফরিদপুর মেডিকেলের এক চিকিৎসকের বিরুদ্ধে। স্বজনেরা বলছেন, রোগীর অবস্থা বিবেচনায় 28,000 টাকা দেওয়ার পর আরও 22,000 টাকার জন্য চাপ দেওয়া হচ্ছে। বিষয়টি জেলা প্রশাসককে জানানোয় রোগীকে হাসপাতাল ছাড়ার নির্দেশ দেওয়ার অভিযোগও উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। পেটের টিউমারের অস্ত্রোপচারের জন্য 22 জুন ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মাগুরার আরিয়াকান্দি গ্রামের লালমতি বেগমকে। স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের আগের দিন ঢাকা থেকে জরুরি ভিত্তিতে একটি যন্ত্র আনা প্রয়োজন জানিয়ে তাদের কাছে 50,000 টাকা দাবি করেন চিকিৎসক। মায়ের চিকিৎসার কথা চিন্তা করে 28,000 টাকা জোগাড় করে দেন লালমতি বেগমের ছেলে। স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের পর চিকিৎসক বাকি টাকার জন্য চাপ দিতে শুরু করেন। নানাভাবে হেনস্থাও করা হয় তাদের। আমার মা ওটিটি রয়েছে, আমি টাকা দিয়ে দিচ্ছি, তারপরও টাকা আরও নেওয়ার জন্য দাবি করে ধমক দিয়ে, মানে সেই মানে 20,000 টাকা দিয়ে আমার বলতেছিল টাকা কই। অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি চিকিৎসক রাজিবুল হাসান। এদিকে হাসপাতালের পরিচালক জানিয়েছেন, হাসপাতাল সংশ্লিষ্ট কেউ রোগীর স্বজনদের কাছ থেকে টাকা নেননি। তবে স্ট্যাপল মেথডে অস্ত্রোপচারের জন্য অনেক ক্ষেত্রে ঢাকার সরবরাহকারীদের কাছ থেকে কার্ট্রিজ সংগ্রহ করে দেন রোগীর স্বজনরা। সেই টাকা সরবরাহকারী পান, হাসপাতালে কেউ নন। পরিচয় করাই দিই রোগীর লোকের সাথে, রোগীর লোক ওনার সাথে কথাবার্তা বলে যেভাবে পারে যতটুকু টাকা দিয়ে পারে, যেটা দিয়ে ওরা যেটা মূল্য নেয় সেভাবেই তারা টাকাটা দেয়। আমাদের হাসপাতালের কোনো ডাক্তার কিংবা কর্মচারী রোগীর কাছ থেকে এই বিষয়ে কোনো টাকা নেয় না। এই ঘটনার পর 7 জুলাই জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন রোগীর স্বজনরা। তবে এরপরই হাসপাতাল ছাড়ার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মলিকুলার ল্যাব না থাকায় ক্যান্সার শনাক্তে হচ্ছে দেরি। পাশাপাশি বাড়ছে রোগীদের ভোগান্তি ও চিকিৎসা ব্যয়। রোগ নির্ণয়ে ছুটতে হচ্ছে ঢাকা বা দেশের বাইরে। এদিকে কর্তৃপক্ষ বলছে, বিশেষায়িত ক্যান্সার ইউনিটের কাজ চলছে। 2 মাস আগে হঠাৎ গলায় প্রচণ্ড ব্যথা অনুভব করেন চট্টগ্রামের ফটিকছড়ির বক্তপুর গ্রামের ষাটূর্ধ্ব আব্দুল মন্নান। শুরুতে স্থানীয় চিকিৎসকদের কাছে চিকিৎসা নিলেও পরে বিশেষায়িত চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। তবে নানা পরীক্ষা চলতে থাকে রোগ নির্ণয়ে। পরে জানা যায় ফুসফুস ক্যান্সারে আক্রান্ত তিনি। এখন যে পর্যায়ে ধরা পড়ছে, এ পর্যায়ে মানে একদম মনোভঙ্গতা সবার। ভুক্তভোগীরা বলছেন, জটিল রোগের ক্ষেত্রে রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন স্থানে ছুটোছুটি করতে করতেই রোগীর অবস্থা সঙ্গীন হয়ে পড়ে। এতে একদিকে ভোগান্তি বাড়ে, অন্যদিকে খরচ বাড়ে কয়েক গুণ। নির্ণয় করার পরেই তো ট্রিটমেন্ট শুরু হয়, তো সেক্ষেত্রে আমরা খুব হয়রানির শিকার হই। বিশেষ করে ঢাকায় যেতে হয়, অনেক সময় ঢাকার বাইরে বাংলাদেশের বাইরেও যেতে হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিভাগে গড়ে প্রতিদিন 30 জনের বেশি রোগী আসছেন। রোগ শনাক্তে অত্যাধুনিক মলিকুলার ল্যাব না থাকায় ক্যান্সার শনাক্তে নানা জায়গায় ঘুরতে হয় রোগীদের। চট্টগ্রাম মেডিকেল কলেজ নয়, পুরো জেলাতেই নেই জটিল রোগ নির্ণয়ে এই অত্যাধুনিক মলিকুলার ল্যাব। মলিকুলার ল্যাবের মাধ্যমে আমরা যে পরীক্ষাটা পাই যে টার্গেট থেরাপি লাগবে অথবা ইমিউনোথেরাপি, জিন থেরাপি, সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। আবার আরও ইম্পর্টেন্ট লিকুইড বায়োপসি, আমরা এটা আরও দেখতে পারি যে ওর ক্যান্সার, যে তার জেনেটিক্যালি তার ক্যান্সার হবে কিনা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষায়িত ক্যান্সার ইউনিটের কাজ চলছে। মলিকুলার ল্যাব স্থাপনের বিষয়টি বিবেচনায় নেওয়া সময়ের দাবি বলছেন সংশ্লিষ্টরা। আমাদের প্যাথোলজিস্টরা কিন্তু তারা 5 বছর যা পারতেন না, তার চেয়ে তারা কিন্তু অনেক ভালো রোল প্লে করছে। আর যদি সরকারের জন্য এই 8টা মলিকুলার ল্যাব করাটা খুব বেশি কঠিন হবে না। সঠিক পরিসংখ্যান না থাকলেও চট্টগ্রামে ক্যান্সার আক্রান্তের সংখ্যা 4 লাখের বেশি বলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজি ও রেডিওথেরাপি সংশ্লিষ্টরা। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চিলাহাটি হলদিবাড়ি রেলপথ দিয়ে নিয়মিত চলাচল করছে পণ্য যাত্রীবাহী ট্রেন। 55 বছর পর রুটটি চালু হওয়ায় নতুন স্বপ্ন দেখছেন নীলফামারী সহ কয়েক জেলার বাসিন্দারা। তবে 2 বছরেও চালু হয়নি ইমিগ্রেশন সুবিধা। বাণিজ্যের গতি বাড়াতে বন্দরটি পুরোপুরি চালুর দাবি ব্যবসায়ীদের। 1965 সালে পাক ভারত যুদ্ধের সময় বন্ধ হয়ে যায় নীলফামারীর চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি রেলপথ।
যাত্রী চলাচল ও বাণিজ্য সুবিধা বাড়াতে তা আবার চালুর উদ্যোগ নেয় দুই দেশ। সে লক্ষ্যে 2022 সালের 1 জুন শুরু হয় মিতালি এক্সপ্রেসের চলাচল। গত বছরের নভেম্বরে চিলাহাটি রেলওয়ে স্টেশনের আইকনিক ভবন নির্মাণের মাঝপথেই উদ্বোধন করা হয়। 8 মাসেও তা শেষ না হওয়ায় চালু করা যাচ্ছে না ইমিগ্রেশন সুবিধা। এইখানে ইমিগ্রেশন না থাকায় আমাদেরকে ঢাকা যেতে হচ্ছে। ঢাকা যাওয়া আসা আমাদের প্রায় কমপক্ষে 5 থেকে 6 হাজার টাকা খরচ। আমাদেরকে আবার ঢাকা যাইতে হচ্ছে, ঢাকা থেকে আবার ট্রেনে চিলাহাটি হয়ে আবার ইন্ডিয়া ঢুকতে হচ্ছে, এবং আমাদের সময় শ্রম দুটাই আমাদের যাচ্ছে। উত্তরাঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রসারে ইমিগ্রেশনের পাশাপাশি স্থলবন্দরের কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। স্থলবন্দরটি চালু হলে এখানে আমরা এই উত্তরাঞ্চলের ব্যবসায়ীরা, অনেক ব্যবসায়ী রয়েছে যারা ভারতে পণ্য আমদানি রপ্তানি করে, তাদের আমদানি রপ্তানি ব্যয় কমে আসবে এবং পণ্যের দাম অনেক কমে আসবে। ইন্ডিয়া থেকে যে মালপত্র আসতেছে প্রতিটা ট্রাক আসতে 15 থেকে 20 দিন ডিটেনশন লাগে। এই টাকাটা কিন্তু আমাদেরকে দিতে হয় ভর্তুকিরা, তো এটা কিন্তু আমাদের মালের উপরই পড়ে কস্টিংটা। তো এই পোর্টটা চালু হলে আমার মনে হয় ওই ডিটেনশন যেটা লাগে সেটা লাগবে না। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার চিলাহাটি স্থলবন্দর, রেলওয়ে স্টেশন ও অন্যান্য অবকাঠামো পরিদর্শনে গিয়ে জানান, বন্দরের কার্যক্রম চালুর জন্য দুদেশের সরকার কাজ করছে। ভারত বাংলাদেশ मैत्री অনেক মজবুত मैत्री আছে, নিরন্তর এটা আর মজবুত হবে, আর স্ট্রং হবে। অ্যান্ড দুই দেশের মানুষের মধ্যে অনেক সম্ভাবনা আছে, প্রচুর সম্ভাবনা আছে। বন্দরটি পুরো চালুর পর বাংলাদেশের সাথে ভারত, নেপাল ও ভুটানের ব্যবসা বাণিজ্যের প্রসার হবে। এতে স্থানীয়দের আর্থসামাজিক পরিবর্তনের আশা করছেন ব্যবসায়ীরা। মাহমুদ আল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নীলফামারী। গত বছরের মতো ভিড় না থাকলেও দেশের বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের কানসাট আমবাজারে চলছে পুরোদমে বেচাকেনা। উৎপাদন কম হয়, দাম চড়া। বাগান মালিক ও ব্যবসায়ীরা বলছেন 15 বছরের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে আম। প্রতিদিন এ বাজারে 25 থেকে 30 কোটি টাকার আম কেনাবেচা হচ্ছে। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখর কানসাট আমবাজার। বরি আবহাওয়ার কারণে উৎপাদন কম হয়, দাম চড়া। প্রতিমন ফজলি ও আম্রপালি বিক্রি হচ্ছে 2600 থেকে 3200 টাকায়। ল্যাংড়া ও খিরসাপাত আম বিক্রি হচ্ছে 6 থেকে 8000 টাকা মন। তবে উৎপাদন কমের কারণে সব কৃষকের মুখে হাসি নেই। উৎপাদন কম হলে বাজার দর বাড়ে, কিন্তু আমার কৃষক তো টাকা পাচ্ছে না। আমার কৃষক 50টা বাগানে 2-3টা বাগানে আম হয়েছে, সবগুলোই মার চলে গেছে। শীতের তীব্রতা ছিল, আমের মুকুল আসতে দেরি, তারপরে আমের মুকুল আসার পর বৃষ্টিপাত, জলবায়ুগত পরিবর্তনের নানান প্রভাবে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে আম কিনছেন। কানসাট বাজার থেকেই প্রতিদিন 250 থেকে 300 টাকা আম সরবরাহ হচ্ছে, যার বাজার মূল্য 25 থেকে 30 কোটি টাকা। 9 থেকে 11 লক্ষ টাকার আম একটি গাড়িতে যায়। সেই ক্ষেত্রে আমরা দেখে আসছি যে সব মিলিয়ে আমাদের এই বাজার থেকে 25 থেকে 30 কোটি টাকার আম প্রতিদিন বেচে কেনা হয়। কৃষি বিভাগ বলছে এবছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে 1,50,000 টন কম আম উৎপাদন হবে। যে এবছর আমরা হয়তো 4.5 লাখ মেট্রিক টন উৎপাদন হবে, কিন্তু আসলে এই অল্টারনেট বেয়ারিং এবং এই কারণগুলোর কারণেই আমরা আশা করছি যে এই বছর 3 লক্ষ মেট্রিক টনের কাছাকাছি আমাদের উৎপাদনটা হবে। এবার আমের উৎপাদন কম হওয়ার কারণ হিসাবে বৈরী আবহাওয়াকে দায়ী করছে কৃষি বিভাগও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে।